গোটাটার পেছনে সংঘ পরিবারের হাত, তাদের মস্তিষ্ক একটু আপনি যদি মনোযোগ দেন তাহলেই দেখতে পাবেন। সর্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়ার দিকে কিন্তু এই ডকুমেন্ট কিন্তু তার একটা নিদর্শন। মহিলার সংখ্যা পুরুষের থেকে 7,20,000 বেশি বাদে আছে। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই যে কারণ নাগরিকত্ব যাচাই করার। এনআরসির যাবতীয় প্রস্তুতি বা একেবারে এনআরসির কাজই করছে, তার প্রমাণ হচ্ছে আসামকে বাদ রাখা। বাঙালির এত বড় বিপদ কিন্তু এই দেশভাগের পরে আসেনি এবং এই রাজনৈতিক দলগুলোর বিশ্বাসঘাতকতা। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে এসআইএনে তোলপাড় শুরু হয়ে গেছে। প্রশ্ন থাকছে যে কারা প্রকৃত ভোটার এবং কারা প্রকৃত ভোটার নয়। এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব এপিডিআর এর সাধারণ সম্পাদক রণজিৎ সুরের সাথে। এই সারা দেশে যে এসআইআরটা হচ্ছে তার পেছনে সংঘ পরিবার, তাদের একটা গভীর একটা গবেষণা বা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে। নির্বাচন কমিশনের মাধ্যমে যে এসআইআরটা করছে, এইটার কিন্তু গোটাটার পেছনে সংঘ পরিবারের হাত, তাদের মস্তিষ্ক একটু আপনি যদি মনোযোগ দেন তাহলেই দেখতে পাবেন। দেন এই সংঘ পরিবার তারা কিন্তু কোনোদিনই সর্বজনীন ভোটাধিকারের পক্ষে নয়। তাদের যে আদর্শ হিন্দু রাষ্ট্র, যে স্বপ্ন তারা দেখে এই আরএসএসের 100 বছরে, সেইখানে কিন্তু তারা মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে এবং মহিলাদেরকে তাদের যে মনোবাদী দর্শন অনুযায়ী তারা সেই হিন্দু রাষ্ট্রে এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই দেখতে চায়। এই এসআইআরের মাধ্যমে ভারতবর্ষের ডেমোগ্রাফিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এই আরএসএস বা সংঘ পরিবার আনতে চায়, যেখানে এই মুসলমান, দলিত, মহিলা, আদিবাসী এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদেরকে চিহ্নিত করবে। এদের একটা বড় অংশের এদের কোনো ভোটাধিকার থাকবে না। এইটা হচ্ছে এই এসআইআরের মাধ্যমে এই সংঘ পরিবার একটা যেটাকে অর্জন করতে চায় তার প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ দিক আছে। দেখুন, যদি সারা ভারতবর্ষে যদি ঠিক মতো ওরা যেভাবে ভাবছে এসআইআর করতে পারে, অন্তত 8 থেকে 10 কোটি মানুষ নাগরিকত্ব হারাবে। এবং এই সারা ভারতবর্ষের যদি আপনি ছবিটা দেখেন, যেমন মোদি বা গভর্নমেন্ট তারা একটা ডেমোগ্রাফিক মিশন করেছে, যেটা বললাম তারা ভারতবর্ষের যে মানে জনসংখ্যা তার পরিবর্তন, ডেমোগ্রাফিটাকেই পরিবর্তন করতে চাইছে। তেমনি আরেকটা তারা ঘোষণা করেছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল যে একটা কমিশন তারা করছে, যে ভারতবর্ষে গোটা ভারত জুড়ে যত দুর্মূল্য খনিজ পদার্থ রয়েছে সেইগুলোকে যাতে তারা আহরণ করতে পারে তার জন্য একটা পরিকল্পনা করছে। এইটার জন্য তাদের একটা বিপুল পরিমাণ সস্তা শ্রমিক দরকার এবং ভারতবর্ষে তারা চীন এবং অন্যান্য রাষ্ট্র থেকে প্রচুর পুঁজিকে তারা ভারতবর্ষে আনতে চাইছে, যারা সস্তা শ্রমিক খুঁজছে এরা বিপুল মুনাফার জন্য। এই যে বেনাগরিক হবে যারা, রাষ্ট্রহীন একটা বিপুল সংখ্যক মানুষ, তারা এই সমস্ত যে সমস্ত খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে এবং পুঁজিপতিদের কারখানার সস্তা শ্রমিক হবে। এই বৃহৎ পুঁজি বা আন্তর্জাতিক পুঁজির স্বার্থ এবং এই আরএসএস বিজেপির স্বার্থ, এই দুটো একটা বিন্দুতে কিন্তু মিলে গেছে এই এসআইআরের মাধ্যমে। এবং এইটা করা হচ্ছে তাদের প্রধান একটা জায়গা, যে কারণে ওরা এসআইআর করছে। আরেকটা হচ্ছে যে ডিলিমিটেশন হবে, যেখানে আমাদের লোকসভার আসন পুনর্বিন্যাস হবে 2029 সালে এবং সামনে জনগণনা আছে। এই যে ডেমোগ্রাফিক মিশনের মাধ্যমে, এসআইআরের মাধ্যমে জনগণনাতেই তারা কিন্তু ওই লোক সংখ্যাটাকে ওইভাবে দেখাবে এবং ওইভাবে নিজেদের মতো সুবিধা করে যে কোথাও উত্তরপ্রদেশ জনসংখ্যা বাড়বে, মধ্যপ্রদেশে জনসংখ্যা বাড়বে, গুজরাটে জনসংখ্যা বাড়বে, পশ্চিমবাংলায় কমবে, ত্রিপুরায় কমবে, আসামে কমবে, এইভাবে নিজেদের সুবিধা মতো যাতে 29-এর পরেও তারা লোকসভাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, ক্ষমতায় থাকতে পারে, সেটাও কিন্তু এই এসআইআরের লক্ষ্য। অর্থাৎ সামগ্রিকভাবে একটা এসআইআরটা কিন্তু সংঘ পরিবারের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যে এবং গভীর সুচতুর একটা পদক্ষেপ, এটা আমাদের মনে হচ্ছে। আপনি দেখুন, বিহারের যে এসআইআরের যত যে ফাইনাল লিস্ট ওরা যেটাকে বলছে সেটা বেরিয়েছে, আপনি দেখেছেন, এবং যার ভিত্তিতে, যে ডকুমেন্টের ভিত্তিতে হয়েছে, পশ্চিমবাংলায়ও সেই একই ডকুমেন্টের ভিত্তিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছিল 12th ডকুমেন্ট হিসেবে আধারকে মান্যতা দেওয়ার জন্য, ইলেকশন কমিশন কিন্তু দেয়নি। এবং সেখানে এই যে 11টা যে ডকুমেন্টের কথা বলছে, এই 11টা ডকুমেন্ট কার কাছে থাকে, কাদের কাছে থাকে? সমাজের একটু যারা উপরি স্তরের মানুষ। আপনি একটু বলুন যে ভারতবর্ষের কজন মহিলা
বা ভারতবর্ষের কজন মানুষের কাছে সম্পত্তির দলিল আছে, কতজন মানুষ, আরও নির্দিষ্ট করে বলি কতজন মহিলা তারা মাধ্যমিক পাস, সরকারি চাকরি, শিক্ষক, মানে এই যে ব্যাপক যে ডকুমেন্টগুলো চেয়েছে, এটাও কিন্তু ওই যে কথা আগে বললাম যে তারা কিন্তু এই যে সর্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়ার দিকে কিন্তু এই ডকুমেন্ট কিন্তু তার একটা নিদর্শন। এবং বিহারের ক্ষেত্রে, বিহারে যে আমরা যাদেরকে বাদ দিয়েছে দেখছি, বিহারে যদি আপনি মানে পূর্ণবয়স্ক ভোটাধিকার যাদের হতে পারতো এই সংখ্যা যদি দেখেন, 80 লক্ষ মানুষের নাম বাদ গেছে। যদি পুরনো ভোটার লিস্ট ধরে বা ভোটার তালিকা ধরলে 47 লক্ষ অফিসিয়ালি ইলেকশন কমিশনের হিসেবে, কিন্তু যদি আপনি যাদের মানে যে প্রাপ্তবয়স্ক যাদের ভোটার তালিকায় থাকার কথা সেই সংখ্যা যদি দেখেন তাহলে হচ্ছে 80 লক্ষ, মানে 10% মানুষ। বিহারের জনসংখ্যা প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা হচ্ছে 8,22,00,000, তার মধ্যে 80 লক্ষ বাদ গেছে, প্রায় 10 লক্ষ মানুষ, 80 লক্ষ বাদ গেছে, মানে 10 লক্ষ মানুষ বাদ গেছে। এই যে তথ্যটা, এটা যদি আপনি ভাগ করেন আপনি দেখবেন যে মহিলার সংখ্যা পুরুষের থেকে 7,20,000 বেশি বাদ গেছে। অথচ জনসংখ্যায় আমরা জানি যে মহিলাদের সংখ্যা কম, প্রতি হাজারে 934 জন বিহারে হচ্ছে জনসংখ্যার যে মানে পরিসংখ্যান আমরা জানি, অথচ মহিলা বাদ গেছে অনেক বেশি। আপনি মুসলমানদের যে জনসংখ্যার মধ্যে মুসলমানদের যে প্রতিনিধিত্ব যত পার্সেন্টে 17-18% হচ্ছে জনসংখ্যা বিহারে, কিন্তু বাদ গেছে প্রায়, যতজন বাদ গেছে তো তার মধ্যে প্রায় 25% মুসলমান। এই যে পরিসংখ্যানগুলো এখনও পর্যন্ত পূর্ণ পরিসংখ্যান ওইভাবে বিভাজিত হয়ে আসেনি, ইলেকশন কমিশন লোকোচ্ছে ব্যাপারগুলোকে। কিন্তু যা গতি আমরা যতটুকু বেরিয়েছে, যে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা, সেফোলজিস্টরা যারা এটা নিয়ে কাজ করছে তাদের কাছে, তাতেও কিন্তু এটা খুব পরিষ্কার যে সর্বজনীন ভোটাধিকারের প্রশ্নে, দলিতদের প্রশ্নে, মহিলাদের পক্ষে, মুসলমানদের পক্ষে যে ডেমোগ্রাফি চেঞ্জ করে এদের ভোটাধিকার একটা বড় অংশকে, এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার দিকে বিহারের ক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস দেখছি। এবং বিহারও কিন্তু ওদের কাছে প্রথম পরীক্ষাগার হয়েছে। দেখুন বিহারে মানে কি অধ্যত্ত, 24 তারিখে ঘোষণা করে 25 তারিখ থেকে এসআইআর শুরু করেছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো মানে আলোচনা নেই, কোনো ধরনের কোনো পূর্ব ঘোষণা নেই। 24 তারিখে প্রেস কনফারেন্স করলো, 25 তারিখে তারা ঘোষণা করে দিল। এই যে ব্যাপারগুলো মানে দেখাচ্ছে, এইটা কিন্তু একটা মানে আগেই যেটা বললাম, খুব সুচিন্তিত, একদমই মানে খুব অ্যাগ্রেসিভ একটা পদক্ষেপ, যেটা নিয়ে আমাদের সবারই খুব সতর্ক হওয়া দরকার। এবং যে প্রশ্ন আপনি বললেন যে নির্বাচন এলেই কি এসআইআর আসবে, আমরা তো তাই দেখছি। এখনও পর্যন্ত যে 12টা রাজ্য নতুন করে ঘোষণা করেছে সেগুলোর মধ্যে আসাম বাদ দিয়ে বাকি বেশিরভাগই হচ্ছে হয় 26-এ নির্বাচন অথবা 27-এ নির্বাচন, 12টার মধ্যেই কিন্তু আসামটাকে বাদ রেখেছে কেন? খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলছি যে এসআইআর ইজ ইকুয়াল টু এনআরসি, এনআরসির যাবতীয় প্রস্তুতি বা একেবারে এনআরসির কাজই করছে। তার প্রমাণ হচ্ছে আসামকে বাদ রাখা, কারণ আসামে এনআরসি হয়ে গেছে, 19 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেই প্রসেস এখনও চলছে। সুপ্রিম কোর্ট সেটাকে ফাইনাল ছাপ্পা দেয়নি, আরজিআই মানে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, সেটা যারা মানে জনসংখ্যার ব্যাপারটাকে দেখে তারাও কিন্তু ফাইনাল ছাপ্পা দেয়নি, কাজে সেটাও এখনও ঝুলে রয়েছে। কিন্তু আসামে যেহেতু এনআরসিটা হয়ে গেছে, ওরা কিন্তু আসামকে এর বাইরে রেখে দিয়েছে। এই যে কিন্তু বাকি প্রত্যেকটা রাজ্যই কিন্তু ইলেকশন মুখে, হয় 26-এ অথবা 27-এ নির্বাচন আছে। কাজে এই যে এতকাল ধরে যখন মানে এসআইআর কোনো দিন হয়নি, আইআর যে হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, সবসময় কিন্তু এটা নির্বাচন থেকে যথেষ্ট সময়ের দূরত্ব রেখে হয়েছে। মানে এই যে নির্বাচনটাকে ব্যবহার করে যাতে কোনো প্রতিবাদ সেভাবে দানা বাঁধতে না পারে, মানে আপনি বিহারে দেখুন যে কী হলো, আগে এত প্রতিবাদ হলো, যেই মাত্র ফাইনাল লিস্ট ঘোষণা করে নির্বাচন ঘোষণা করে দিল, সব রাজনৈতিক দলগুলো একটা ভয়াবহ পদক্ষেপ নেয়। তারা ওই 80 লক্ষ লোক যার যা হোক তারা সবাই ভোটের ময়দানে চলে গেল, কেউ এদের খোঁজও নিল না। এবং এই পশ্চিমবাংলা থেকেই, আমাদের কলকাতা থেকে একটা টিম গেছিল, অনুসন্ধানকারী টিম, তারা দেখেছে যে এই লোকগুলোর কাছে কেউ খোঁজও নিতে যাচ্ছে না। এবং মানুষগুলোর মানে আপনি ব্যাংকে যারা, একটা ঘটনা ঘটেছে যেটাকে আপনি বোঝা যাবে গতিটাকে, ব্যাংকে গেছে সে, তখন একটা লোনের জন্য আগেই আবেদন করা ছিল, সে তালিকা ইলেকশনের তালিকা বার করলো, যেহেতু ফাইনাল লিস্টের নাম নেই, বললো যে সম্ভব নয় দেওয়া। এবং ওইখানকার মানুষ যাদের নাম বাদ গেছে তারা নিজেরা ভয় ছোটে প্রকাশ্যে বলছে না, কারণ হচ্ছে প্রতিবেশীরা ভয় পাবে, মেলামেশা করবে না, যেন সে কবিদের মতো অবস্থা, যে মানে নিজেকে লুকিয়ে রাখা।
এই একই জিনিসও তো আমরা পশ্চিমবাংলায় আমাদের আশঙ্কা এটা, রাজনৈতিক দলগুলোর এই যে বিশ্বাসঘাতকতা, যেটা আমরা বিহারেও দেখলাম, দেশভাগের পরে বাঙালি একটা ভয়ঙ্কর মানে সর্বনাশের মুখে এসে দাঁড়িয়েছে। আপনি 3টে রাজ্যে, আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা, 3টে রাজ্যে বাঙালি প্রধান, এই এবং এদের টার্গেটও হচ্ছে বাঙালিকে, মানে ওরা জানে এটা বাংলার বর্ডার আছে এবং একটা ন্যারেটিভ এরা গোটা দেশে এবং এমনকি আমাদের এই পশ্চিমবাংলার মানে সচেতন বুদ্ধিজীবী বামপন্থীদের মধ্যে, যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে গেছে, মুসলমানরা সব দখল করে নিচ্ছে, একটা কল্পিত একটা ভাবনা। তারা তলিয়েও দেখে না, শিক্ষিত মানুষ MA BA পাস, বড় চাকরি করে, অধ্যাপক, তারাও পর্যন্ত এগুলোকে বিশ্বাস করে। এই যে লাগাতার মিডিয়ার যে প্রচার, এই যে মানে ভয়ঙ্কর মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, তাদের এই পর্যায়ে যা ভূমিকা মানে খুবই আঁতকে ওঠার মতো। সেইখান থেকে তারা কিন্তু একটা ন্যারেটিভ সমাজে দাঁড় করিয়ে দিতে পেরেছে। এইখান থেকে বলছি যে বাঙালির এত বড় সর্বনাশ, যেটা বিপুল সংখ্যক যারা উদ্বাস্তু হয়ে মানে 47-এর পরবর্তীকালে বিভিন্ন মানে দফায় দফায় এপারে এসেছিল, তাদের বড় অংশ কিন্তু হিন্দু দলিত অংশ, নিম্ন বর্গের এবং নিম্ন বর্ণের মানুষ। এই মানুষরা কিন্তু আবার নতুন করে কিন্তু তাদের মানে উদ্বাস্তু হবে, দেশ হারা হবে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবং এই বাঙালির এত বড় মানে বিপদ কিন্তু এই দেশভাগের পরে আসেনি। এবং এই রাজনৈতিক দলগুলোর বিশ্বাসঘাতকতা, বিজেপি থেকে CPM বলুন, তৃণমূল বলুন, প্রত্যেকটা দল যেইভাবে তারা বলছিল লড়বো, আপনি এখন যারা বলছে দেখুন বিজেপি থেকে CPM বলুন, মানে কারোর মানে তার মধ্যে কিন্তু মূলগতভাবে বক্তব্যের কোনো তফাৎ নেই, যে কোনো বৈধ নাগরিককে বাদ দেওয়া যাবে না, বা বিজেপি বলছে কোনো বৈধ নাগরিক বাদ যাবে না, একই বক্তব্য, কিন্তু বৈধটা কে? এই প্রশ্নটা তো সবথেকে গুরুত্বপূর্ণ। 2003 সালে যে আইনটা করলো, যে নাগরিকত্ব আইনের যে সংশোধনীটা করলো, এই সমস্ত পার্টি মিলে, বিজেপি থেকে এই আপনার CPM পর্যন্ত, এমনকি CPI-ML পর্যন্ত, সবাই কিন্তু এই 2003-এর নাগরিকত্ব আইন, যেখানে বলছে 1948 সালের জুলাই মাসের পরেই যারা ভারতে এসেছে এবং যারা তাদের নাগরিকত্বের জন্য সিটিজেনশিপ রেজিস্টার করায়নি, তারা প্রত্যেকেই হচ্ছে দেশে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী শব্দটা ওই আইনের মধ্যে ভারতবর্ষের যে জুডিশিয়াল সিস্টেমে ঢুকলো এবং এইটা একটা ভয়ঙ্কর মানে হয়ে দাঁড়ালো। এবং তারা মানে সত্যি সত্যি কত শতাংশ লোক এখানে বাইরে থেকে এসছে, কেন আসবে? ভারতবর্ষের আর্থিক অবস্থাকে সত্যি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এখানে এসে কাজ করার মতো? এই যে মানে তার পরিসংখ্যান, সামাজিক বাস্তবতা, কোনোটাই মানে সেখানে দেখছে। নিজেদের যে কষ্টটা, নিজেদের মানে এখানকার মানুষের, ভারতীয়দের মানে বাঙালিদের যে নিজেদের যে দুঃখ কষ্ট, মানে যে কাজের অভাব, সেই সমস্তটার জন্য একটা কল্পিত শত্রু, একটা ওরা দাঁড় করাচ্ছে। রাষ্ট্র এটাই চাইছে, একটা ওরা দাঁড় করাতে। এই ওরা বলে একটা অনুপ্রবেশকারী মুসলমানকে তারা একটা দাঁড় করেই দেওয়ার চেষ্টা করছে, যে ওরা সব খেয়ে নেবে। এবং এই যে মোদির যে ভাষণ, যে ওরা আমাদের মেয়েদেরকে দিচ্ছে, নজর দিচ্ছে, আমাদের খাবার খেয়ে নিচ্ছে, আমাদের চাকরি খেয়ে নিচ্ছে। অমিত শাহ বারবার একই কথা বলছে। এই যে 3D, অমিত শাহের যে বক্তব্য, যেটা বলছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই ডিপোর্টের প্রশ্নটা কোথা থেকে আসছে? তার মানে NRC ছাড়া তুমি অন্য দেশে, তুমি তাদের চিহ্নিত করে অন্য দেশে পাঠিয়ে দাও, অন্য দেশের নাগরিক। এই যে আমরা সোনালী বিবি ক্ষেত্রে যেটা আমরা দেখছি, এবং এই যে প্রচুর পরিযায়ী শ্রমিককে ওরা ওপারে পুশ ব্যাক করেছে, গোটা দেশ জুড়ে যে একটা হইচই বাঁধিয়েছে পরিযায়ী শ্রমিকদের অনুপ্রবেশকারী বলে মারধর করাচ্ছে, অত্যাচার করাচ্ছে, এই গোটাটা কিন্তু একই প্রক্রিয়ার অংশ। একটা চরম মেরুকরণ, একটা মানুষের মনের মধ্যে একটা ঢুকিয়ে দেওয়া। বাঙালি মানে বাংলাদেশি, সমস্ত জায়গায় আজকে সেভাবে চিহ্নিত করা হচ্ছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বলা হচ্ছে, কোথায় কোথায় রোহিঙ্গা ভাষা বলা হচ্ছে। আমি একটা সরকারি নোটিফিকেশানে দেখলাম যে মানে কী ভাষা অ্যালাউড, তার মধ্যে অবলিক রোহিঙ্গা ভাষা লেখা রয়েছে। তো মানে এই যে গোটাটার মধ্যে একটা কিন্তু যেটা বলছিলাম, গভীর একটা ষড়যন্ত্র, গভীর একটা পরিকল্পনা, একটা দীর্ঘমেয়াদী একটা লক্ষ্যে কিন্তু RSS এগোচ্ছে এবং নির্বাচন কমিশনকে সেই লক্ষ্যেই তারা পরিচালনা করছে। এবং এই পরিকল্পনা যে কত আগে থেকে তারা করছে, 2023 সালে নির্বাচন কমিশনের আইনটাই বদল করে দিল। যেটা আগে 3 জন মিলে সেটাকে, যে কারা নির্বাচন কমিশনের সদস্য হবে, ভারতের প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, 3 জনে মিলে ঠিক করতো। এরা আইন করে দিল যে প্রধান বিচারপতি বাদ, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন ক্যাবিনেট মিনিস্টার
মানে 2:1, মানে সরকার যাকে চাইবে তাকে এর মধ্যে নির্বাচন কমিশনের সদস্য করবে। কিন্তু এর সঙ্গে আরেকটা পরিবর্তন করলো, যেটা আরও মারাত্মক। এরা এই যে নির্বাচন কমিশন, এদের কোনো কাজের জন্য এরা যতদিন বেঁচে থাকবে এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এরা চুরি, জোচ্চুরি, ডাকাতি, মানে ইলেকশনের যা খুশি করুক, এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। এই যে ভয়ঙ্কর এবং এই যে ভোট চুরির যে অভিযোগ আজকে উঠেছে, এবং যেভাবে ভোটার তালিকায় নাম অন্য রাজ্যের মানুষের নাম ঢোকাচ্ছে, যেটা বিহারেও রিপোর্টার্স কালেকটিভের রিপোর্টগুলো আপনারা দেখবেন যে লক্ষ লক্ষ লোক, এরা এই যে ভোটার ব্যাপারটা যে স্বচ্ছ ভোটার তালিকার জন্য হচ্ছে না, এটাতে বিহার হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। বিহারে একদিকে যেমন প্রচুর জেনুইন নাম, যারা ওখানকার ভূমিপুত্র, আদিবাসী, যেখানকার যারা ওখানে বছরের পর বছর ধরে রয়েছে, তাদের নাম বাদ গেছে। অন্যদিকে বহু ফিকটিশিয়াস নাম, অন্য রাজ্যের বাসিন্দা, একই ঠিকানায় 80টা 100টা করে লোক, কল্পিত ঠিকানা, হজবরল করে সব ঠিকানা লেখা, এরকম কত লক্ষ তারা ভোটার তালিকায় ঢুকে গেছে। কাজেই স্বচ্ছ ভোটার তালিকাটা, যেটা ওরা বলছে, এটা মোটেও কিন্তু লক্ষ্য নয়। কারণ যদি সত্যি কোনো স্বচ্ছ তালিকা করার আগ্রহ থাকে, এই ভোটার তালিকাটা কিন্তু সারা বছর ধরে কাজ হয়। এই যে প্রত্যেক যে সামারি রিভিশন, প্রত্যেক বছর জানুয়ারি মাসে একটা রিভিশন হয় ভোটার তালিকা, ভোট থাকুক না থাকুক হবেই। ভোটের সময় আবার একটা রিভিশন হয়, বিধানসভা লোকসভা আবার রিভিশন হয়, এবং মাঝখানেও এরা দুবার, এবার এই যে আমাদের এইখানে জানুয়ারি মাসে সামারি রিভিশন হয়েছে পশ্চিমবাংলায়, তারপরেও দুবার আপডেশন হয়েছে, আরও হবে। তাহলে এই প্রক্রিয়াটাকে যদি ঠিক মতো করে, তাহলে সে স্বচ্ছ তালিকা করা খুব কি কঠিন। এবং তার মধ্যেও ইন্টেন্সিভ রিভিশন ওদের যে আইনে আছে, ইন্টেন্সিভ রিভিশন করে, এসআইআর এর আইন নেই, ওরা চাপিয়েছে এসআইআর বলে। কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, আজ পর্যন্ত কখনো ভারতবর্ষের কোনো নির্বাচন কমিশন বা ভারতের কেউ সেটা কল্পনা করেনি, সে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার তুলে দেওয়া। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 1995 সালে জাজমেন্ট দিয়েছে লালবাবু হোসেন ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে মামলায়, তাতে বলেছে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই যে কারণ নাগরিকত্ব যাচাই করার। সেই দায়িত্ব হচ্ছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। কিন্তু তা সত্ত্বেও সমস্ত কিছুকে লঙ্ঘন করে যে তারা আজকে নাগরিকত্ব যাচাই করছে, এবং সেটাকে এখন বুক ফুলিয়ে বলছে যে নাগরিকত্ব যাচাই করে তবে তারা ভোটার লিস্টে নাম তুলবে। তাহলে এই যে এত বছরের যে 75 বছরের অমৃতকাল পার হয়ে গেল, এই সমস্তটা কিন্তু তাহলে ভুল ছিল, জাল ছিল। এই সরকার কি জাল ভোটে নির্বাচিত? তাহলে তো তাদের আগে পদত্যাগ করে তারা নতুন করে ভোটার তালিকা করে তাদের ভোটে যাওয়া দরকার ছিল। এই যে ন্যূনতম নৈতিকতা আজকে এই সরকারগুলোর নেই, দলগুলোর নেই, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কতটা আমরা শুধু মুখের এই যে কতটা নৈতিকতাহীনভাবে রাজনৈতিক দলগুলো কাজ করে, এইটাও কিন্তু তার একটা খুব বড় প্রমাণ। এই যে সোনালী বিবি বলুন বা এর আগে আমিরউদ্দিন শেখ বলুন, ওরা বলছে 183 জনকে ওরা পুশব্যাক করেছে। প্রথমত পুশব্যাকটাই বেআইনি। ভারতবর্ষের আইনে ডিউ প্রসেস অফ ল ছাড়া সেখানে কোনো লোককেই এইভাবে আপনি অন্য রাষ্ট্রে ঠেলে দিতে পারেন না। এইটাই হচ্ছে বেআইনি। নিয়ম হচ্ছে আপনি যদি কাউকে ভারতবর্ষের আইনি ব্যবস্থার মাধ্যমে যদি কাউকে বিদেশি বলে চিহ্নিত করে, সেই রাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলতে হবে, তার এম্বাসির সঙ্গে কথাবার্তা বলতে হবে। তারা যদি মেনে নেয় যে হ্যাঁ ওরা আমাদের দেশের লোক, তাহলে দুটো রাষ্ট্রের মধ্যে কথাবার্তা বলে সে দেশে হস্তান্তর হবে। যেমন আমেরিকা থেকে, এই যে আমেরিকা কোমরের শিকল বেঁধে হাত পা বেঁধে যে ভারতবর্ষের যে প্লেনে করে পাঠালো, তার কিন্তু ভারত সরকার তাদের নিতে রাজি হয়েছে বলেই তো আমেরিকা পাঠাতে পেরেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই কাজটা ভারত সরকার করছে না। তারা গায়ের জোরে তারা কোথাও ক্রেনে করে নিয়ে ফেলে দিচ্ছে, কোথাও রাতের অন্ধকারে বন্দুকের মুখে ফেলে দিচ্ছে, কোথাও সমুদ্রে ফেলে দিচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি আপনি চিন্তা করুন তো। নিজের দেশের মানুষ, গরিব মানুষ বলে আজকে তাদের জীবনের তাদের পরিবারের কোনো মান মর্যাদা কোনো কিছু নেই। আমরা আসামের ক্ষেত্রে দেখলাম, আসামে ঠিক একই জিনিস ভুরি ভুরি হয়েছে, ত্রিপুরাতে হয়েছে, পশ্চিমবাংলায় হয়ে যাচ্ছে। বা পশ্চিমবঙ্গ সরকার যতই বলুক আমি কিছু জানি না, এটাও আমরা বিশ্বাস করি না।
পশ্চিমবাংলার সীমান্তে মানে কোনো কিছু সমস্ত কিছু পশ্চিমবঙ্গ পুলিশের যোগসাজশে হয়। আর এখানে এত লোক আমাদের উত্তরবঙ্গ দিয়ে পার হয়ে যাচ্ছে, বসিরহাট দিয়ে ওপারে ঠেলিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গের সরকার কিছু জানে না? আমরা দেখতে পাচ্ছি না প্রতিদিন এত বাংলাদেশি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হচ্ছে? কোথা থেকে হঠাৎ? যেহেতু অমিত শাহ সার্কুলার আসার পর থেকে পশ্চিমবঙ্গে রোজই বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। এগুলো সমস্তটার মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যোগসাজশে হচ্ছে। এবং এই যে সোনালী বিবিদেরকে আনার ক্ষেত্রে দুটো সরকারই কিন্তু রাজনীতি করছে, দুটো দলই রাজনীতি করছে। তারা একটা হাইকোর্টে মামলা করে ঠিক আছে বসে আছে, হাইকোর্টে মামলাকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু সেটাকে কার্যকরী করার জন্য সরকারের যে তৎপরতা কি আপনি রাজ্য সরকারের ক্ষেত্রে দেখেছেন? আমি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব অবশ্যই দুটো রাষ্ট্রের, কিন্তু রাজ্য সরকারের সেই তৎপরতা আছে, তারাও এটাকে নিয়ে রাজনীতি করছে যাতে মুসলমান সমাজের মধ্যে একটা প্রজেকশন হচ্ছে, দেখো আমরা কত কিছু করছি, আমরা কিছু করছি না, ওরা সব বদমাইশি করছে, আমি বাঁচানোর চেষ্টা করছি। এই যে সস্তার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, এটা এসেনশিয়ালি একটা দুটো দলের সাম্প্রদায়িক রাজনীতি। এইটাই কিন্তু একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। এবং এর অংশীদার কম বেশি কিন্তু সব কটা রাজনৈতিক দলে হচ্ছে, প্রত্যেকে কেনছে। কেউ আপনার মেজরিটি যারা ধর্ম হিন্দু মানে হিন্দু ভোটের জন্য লালায়িত হয়ে তারা আজকে দেখবেন যে মুসলমানদের উপর এত অত্যাচার হচ্ছে, তাদের যে ধর্ম পরিচয়ের কারণে যে মুসলমানরা আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত। আপনি বড় বড় এমন বামপন্থী পার্টি যারা এত বড় সিপিএম থেকে আরম্ভ করে সিপিআই থেকে যারা যাদের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে, বাম আন্দোলনের ইতিহাস আছে, তারাও কিন্তু আজকে ভোটের জন্য খুব মিনমিন করে তারা একটা কিছু বলে, পাছে তাদের একটা ব্যাকলাশ হয়, হিন্দু ভোট তারা থেকে বঞ্চিত হতে পারে এই আশঙ্কা, তারাও আজকে তার সে শিকার হয়ে যাচ্ছে। ওই শিকন্ডির মতো একজন দুজনকে নেতাকে সামনে রেখে দেয় যে দেখো আমরা মুসলমানদেরকে আমরা ক্ষমতায়ন করছি বলে। একই যে বিজেপি যা করছে বামপন্থীরা তো একই জিনিস করছে, সিপিএমও একই জিনিস করছে, সিপিআই বলুন, সব বামপন্থীদেরই আমরা দেখছি এই সস্তার রাজনীতির প্রবণতা। এইটা অত্যন্ত মারাত্মক, গোটা সমাজটাকে কিন্তু এইভাবে একটা মেরুকরণ, একটা সাম্প্রদায়িক রাজনীতি ভাগ করে দিচ্ছে। এবং যার প্রতিফলন, যে ন্যারেটিভের শিকার সাধারণ মানুষ হচ্ছে। আজকে এত বড় ঘটনা, মানে আমি বারবার যেটাকে নজর করতে চাই সেটা হচ্ছে যে দেশ ভাগের পরে এত বড় বিপদের মুখে বাঙালি কখনো পড়েনি। আজকে সেই প্রতিক্রিয়া কোথায়? সেই প্রতিক্রিয়া সমাজে কি আপনি দেখতে পাচ্ছেন? এটা তো মানুষ তো ফেটে পড়ার কথা, সেই প্রতিক্রিয়া নেই। কোনো রাজনৈতিক দলগুলো আপনি দেখুন আজকে তারা কি লজ্জাজনক। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ইলেকশন কমিশনে যাবে যে কিভাবে এসআইআর যাতে ভালো মতো হতে পারে তার জন্য তারা সহযোগিতা করার জন্য আজকে ইলেকশন কমিশনে সর্বদলীয় বৈঠক, এবং সবাই সেখানে বুক ফুলিয়ে সেখানে যাবে মিটিং করতে। এতটুকু লজ্জা নেই যে এরা প্রত্যেকেই মানে বলছে যে লক্ষ লক্ষ মানে বাঙালির নাম কাটা যাবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, দলিত হোক, তারা যে জাতির সত্তা, এটা তো আমাদের চেতনায় আছে, আমরা চাই বা না চাই। ভারতীয় বলে তো কোনো জাতি নেই, আমরা তো প্রত্যেকে আসলে ভারতবাসী হলো, আমাদের প্রত্যেকের নিজস্ব একটা জাতিসত্তা, একটা জাতীয় চেতনা রয়েছে, সেটা তো আমরা আমাদের রক্তে বাঙালিয়ানা, তো বাঙালি ব্যাপারটা বললে আমাদের একটু তো চেতনায় লাগে। এই যে লক্ষ লক্ষ মানে বাঙালি বা আপনি লক্ষ লক্ষ ভারতবাসী, লক্ষ লক্ষ দরিদ্র মানে অধিবাসী, শ্রমিক বলুন, কৃষক বলুন, মানে বিশেষ বর্ডার এলাকাগুলো কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে আপনি বলুন তো। ধরুন মুর্শিদাবাদ যখন দেশভাগের পরে প্রথমত বাংলাদেশেই পড়েছিল, এবার মুর্শিদাবাদের যে বর্ডার, গোটা বর্ডার এলাকায়, তো এইখানে যদি আপনি বলেন যে এরা সব বাংলাদেশি, কি ভয়ঙ্কর পরিস্থিতি। আচ্ছা কীভাবে তারা হচ্ছে টার্গেট, বারবার করে মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, মালদাকে টার্গেট করা হচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, এবং হচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে তাদেরকে ছাপ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটার জন্য রাজনৈতিক দলগুলোর এই যে ভয়ঙ্কর ভূমিকা, এই যে বিশ্বাসঘাতকতা বাঙালির প্রতি, বাঙালি যদি এদেরকে চিহ্নিত করতে পারে, আমি জানি না ভবিষ্যৎ কি। বা আমরা আসামে দেখেছি এই দলগুলো, আসামে সবাই মিলে কিন্তু একসঙ্গে এনআরসি করেছিল, এই সব কটা দল তার মধ্যে ছিল, কংগ্রেস ছিল এনআরসির প্রবক্তা। এবং আপনি মানে আজকে যদি তখন যখন এনআরসি করে এবং প্রথম যখন নাগরিকত্ব আইনের সংশোধন হয় এবং এনআরসির গতিমুখ শুরু হয় কাজ, তখন কংগ্রেস ছিল কেন্দ্রীয় সরকারে, রাজ্যও তাই। সেই সময়ে চিদম্বরম হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। 1986 সালে নাগরিকত্ব আইনে যখন প্রথম জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হয়, তার বক্তৃতা যদি আপনি দেখেন, এখনও নেটে আপনি খুঁজলেই পাবেন, যে সে যে বক্তৃতা দিচ্ছে যদি নামটা আপনি সরিয়ে দেন, আপনি মনে হবে যে আজকে অমিত শাহর বক্তৃতা।
সে একই কথা বলছে যে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী দেশ পড়ে যাচ্ছে, আমার দেশের সম্পদ অনুপ্রবেশকারী খেয়ে নিচ্ছে, এটা একই কথা। যে মনে হবে যেন তৃতীয় কেউ বাইরে থেকে লিখে দিয়েছে, আজকে এ পড়ছে, কালকে সে পড়ছে, সে বক্তব্য রাখছে। এবং বিজেপি যখনই ক্ষমতায় এসছে তারা কিন্তু এই নাগরিকত্ব ইস্যু নিয়ে একেবারে, আপনি যখন অটল বিহারী সরকার ছিল 2003-এর যে ভয়ঙ্কর আইনটা তৈরি হয়েছে, যে আইনটাকে বদল না করলে এই বৈধ ভোটের যে প্রশ্নটা, এটা কিন্তু সারা জীবন আগামী প্রজন্ম আমাদের গলায়, বাঙালির গলায় ফাঁস হয়ে থাকবে। এইটা থেকে কিন্তু আমাদের যেভাবে মুক্তি পেতেই হবে। যে নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব, যে অত্যন্ত আমাদের নাগরিকত্ব আইনটা খুবই ব্রড ছিল, যে ভারতের আকাশে বাতাসে জলে জঙ্গলে যেখানেই জন্মাবে কেউ, সে ভারতের নাগরিক। এইটাকে আজকে ভয়ঙ্করভাবে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে আজকে যে ডকুমেন্ট ওরা চাইছে, যে আমার মানে বাবা মা সন্তান সন্ততি এমনভাবে সেট করেছে যে বাবাকে দিয়ে ছেলেকে ধরবে, ছেলের ডকুমেন্টকে খোঁজ করে বাবাকে ধরবে। আপনার কোনো জায়গায় এমনভাবে বেরিয়ে যাওয়ার রাস্তা নেই। এবং এইবারে কালকে যে নোটিফিকেশান করেছে বাঙালির জন্য, মানে এই নতুন 12টা স্টেটের জন্য, বিহার থেকে এখানে কিছু পরিবর্তন করেছে। সেই পরিবর্তনে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা এনুমারেশন ফর্ম যখন জমা দেওয়া হবে তখন কোনো ডকুমেন্ট নেবে না, সবার নাম ওরা প্রাইমারি লিস্টে তুলবে, তারপরে বাদ দেবে। অর্থাৎ গোটা সমস্ত এই যে এনুমারেশন ফর্মটা হচ্ছে সব থেকে মারাত্মক। আপনি এটা ভাবতে পারেন, এই যে 140 কোটি বা 150 কোটি ভারতবর্ষের যত সংখ্যক নাগরিকে থাকুক না কেন, জনসংখ্যা, প্রত্যেকেই এই এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এবং তার ভেতর মধ্যে দিয়ে যে পরিসংখ্যান, যে ডেটা সংগ্রহ করবে, আপনার মানে পুরো ফ্যামিলির পরিচয় এবং আপনার উত্তরপুরুষ যারা, আপনার পূর্বপুরুষ যারা, সমস্ত তথ্য তাদের কাছে দিতে হবে। এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে তথ্য যদি ভুল হয় আপনার জেল, জরিমানা সব কিছুই হবে। এই যে ভয়ঙ্কর একটা এনুমারেশন ফর্ম, এবং আপনি এই যে 2002 হোক, 2003 হোক, বা আপনি 52 সাল থেকে ভোটার হন, এরকম অনেক লোক এখনও বেঁচে আছে, প্রত্যেকে কিন্তু আবার নতুন করে আবেদন করে বলতে হবে যে আমাকে ভোটার লিস্টে আমার নাম তোলা হোক ওই এনুমারেশন ফর্মের মধ্যে দিয়ে। ভারতবর্ষের নাগরিকদের মানে মান সম্মান মর্যাদা সমস্ত কিছুকে নিয়ে আজকে এই আরএসএস বিজেপি মানে খেলা করছে। এমন এই ন্যারেটিভটা তারা তৈরি করতে সমর্থ হয়েছে। এবং বিশেষ করে আমরা বলবো মিডিয়ার ভূমিকা, মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো একটা খুবই ভয়ঙ্কর। বামপন্থীদের যে বিশ্বাসঘাতকতা, মানুষকে যে এত মানে দিকে নিয়ে গেছে, 34 বছরের বাম শাসন, কেরালার বাম শাসন, বা সর্বোপরি কেন্দ্রেও যখন ওদের অনেক এমপি ছিল সেই সময়ে যে মানে কোনো কার্যকরী ভূমিকা রাখতে না পারা, সব মিলিয়ে এই যে লেফট বিট্রেয়াল বলে যে কথাটা, এইটা কিন্তু ভারতবাসীকে বা আরও বলবো পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু পরম একটা মানে ধাক্কা দিয়েছে। এটা খুবই ক্ষতিকর জায়গায় নিয়ে গেছে। সেই জায়গার উপর দাঁড়িয়ে কিন্তু আজকে দক্ষিণপন্থীরা, আরএসএসরা সেই জমিটাকে দখল করছে। এবং অদ্ভুত হচ্ছে যে এই তথাকথিত বামেরা, এই সিপিএম, সিপিআই, আজকে বিশেষ করে সিপিএম কিন্তু আরএসএসের ভিত্তিভূমি হিসেবে কাজ করছে, নানাভাবে তাদেরকে সহযোগিতা করে মানে চেষ্টা করছে। এবং আজকেও যে বক্তব্য রাখছে, আপনি প্রায় বিজেপির বক্তব্য, যে কোনো বৈধ নাম বাদ দেওয়া যাবে না, কোনো আতঙ্ক সৃষ্টি করবেন না, ভয় দেখাবেন না, আমরা আছি। আরে তুমি মূল যে প্রশ্নটা নিয়ে হচ্ছে, তুমি আছো, তুমি এই যে মানে বিহারে 80 লক্ষ নাম বাদ গেল, কি করতে পারলে? এখানে যে শুভেন্দু বলছে 1 কোটি, আমি যে বললাম যে 50 লাখই যদি, এখানেও যদি 80 লাখ, 50 লাখে যদি বাদ যায়, কি করবে? কি করেছো? এই কারণ আবার মার্চে মাসে ভোট ঘোষণা করবে, ফেব্রুয়ারিতে ফাইনাল লিস্ট হবে, মার্চে ভোট ঘোষণা করবে। একেবারে বিহারের পরিকল্পনা। সমস্ত দল এই লোকগুলোকে ফেলে দিয়ে তারা দৌড়বে ভোটে। এই যে ছবি, এই যে ছবি আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি আসাম এবং এই বাংলার এই বিহারের পরে, এটা কিন্তু খুবই উদ্বেগজনক। এনআরসিতে আসামে যে মহিলাদের নাম কাটা গেছে তার মধ্যে প্রায় 55 থেকে 60% হচ্ছে মহিলা। আপনি চিন্তা করুন পরিসংখ্যানটা। মানে সব আসামেও মানে সব সারা দেশের মতো জনসংখ্যায় মহিলার সংখ্যা অনেক কম, মানে অ্যাভারেজ ওই 930 থেকে 40-এর মধ্যে। কিন্তু ওইখানে যখন বাদ গেছে 55 থেকে 60% মহিলার নাম বাদ গেছে। বিহারেও আমরা দেখতে পাচ্ছি তাই, যে 7,20,000 বেশি পুরুষের থেকে নাম বাদ গেছে। পশ্চিম বাংলায়ও আমরা আশঙ্কা আমাদের একই। কেন বলছি দেখুন, বিহারের যে প্রথা, প্রায় আসামেও সেটা হচ্ছে মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে যায়।
স্থায়ীভাবে শ্বশুরবাড়ি চলে যায়। এবার প্রথমত সম্পত্তির মালিকানা মেয়েদের কাছে, মেয়েরা বিয়ে হয়ে যাবে একটা, বিহারে তো ভয়ঙ্করভাবে যে এই কালচারটাই নেই, মানে তাদের যে মেয়েদের নামে সম্পত্তি তৈরি, মানে নাম তৈরি করা, মেয়েদের নামে লেখা, বা সরকারের থেকে যে বাড়ি পাবে বা মানে যে জমি যদি সরকার যেগুলো দেয় বর্গার ক্ষেত্রে বা সবই বাড়ির মেয়ের নামে হয় না, হয় পুরুষের নামে। শিক্ষার ক্ষেত্রে বলুন, সেটাও হচ্ছে বহু জায়গায় এখনও পর্যন্ত মেয়েদেরকে স্কুলে পাঠানোর রেওয়াজই নেই। তো সেইখানে কাজে স্বাভাবিকভাবে স্কুলে মাধ্যমিক পাশে মেয়েদের দিতে পারবে না, তারা আসবে না পরিসংখ্যানে, ডকুমেন্ট দিতে পারবে না। সরকারি চাকরি বাকরি তো ছেড়েই দিলাম, হালে কিছু ঢুকছে, কিন্তু ব্যাপক গ্রামাঞ্চলে আপনি কটা মেয়ে খুঁজে পাবেন যারা সরকারি চাকরি করে। কিন্তু আমি যেটাতে জোর দিতে চাইছি সেটা হচ্ছে একটা প্রথা, কি করে অধিকার হরণের একটা এত বড় হাতিয়ার হয়, সেটা হচ্ছে এই বিয়ে করে শ্বশুরবাড়িতে যাওয়া। এটা তো একটা সামাজিক প্রথা, কিন্তু এদের নাম যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে, তাহলে ভোটার লিস্টে নামটা অটোমেটিক্যালি ট্রান্সফার হওয়া উচিত, সেটা তো হচ্ছে না। এবার তারা যখন এনুমারেশন, এই এনুমারেটাররা, বিএলওরা বাড়িতে আসবে, সে মেয়েকে পাবে না, এবার সে মেয়ের নাম কাটা যাবে। এই যে একটা প্রথা, আজকে কীভাবে তাদের একটা, এবং এই অধিকার আপনি না এটা মনে রাখবেন, নাগরিকত্বর অধিকার হারানো মানে হচ্ছে আপনার সমস্ত অধিকার। আপনার 2 টাকা কেজি চালও আপনি পাবেন না, আপনার ওই 1000 টাকার মহিলা ভাতা, বৃদ্ধা ভাতা থেকে কোনো সরকারি কোনো ধরনের, আপনি এমনকি সুপ্রিম কোর্টের অর্ডার, এই গৌহাটি হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্ট সেটাকে আপিল করেছে, সেইটা হচ্ছে যে যাদের নাম এনআরসিতে বাদে গেছে তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না, সরকারি স্কুলে ভর্তি হতে পারবে না, সরকারের রেশনের চাল থেকে আরম্ভ করে কোনো কিছু, শুধুমাত্র ভারতে তার বেঁচে থাকতে পারবে, রাইট টু লাইফ ওইটাকে শুধু থাকবে, আর অন্য কোনো ধরনের সরকারের দায় দায়িত্ব ওদের প্রতি নেই। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আজকে যদি এটা আমার, তো বাংলাতে তো একই পরিস্থিতি হবে, হতে বাধ্য। ডিটেনশন ক্যাম্প আজকে অমিত শাহ সার্কুলার করেছে প্রত্যেক রাজ্যকে ডিটেনশন ক্যাম্প বানাতে, হোল্ডিং সেন্টার বানাতে, যে একজন মানে কনস্টেবল, হেড কনস্টেবল পর্যন্ত তাকে একজন সন্দেহজনক মানে বিদেশিকে তারা নিয়ে তাকে ডিটেনশন সেন্টারে রাখতে পারে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আজকে রাজনৈতিক দলগুলোর তো দায়িত্ব এর বিরুদ্ধে মানে প্রতিবাদ করা, এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করা, এটাই তো রাজনীতি, অন্যায়ের প্রতিবাদ করা। শুধু এই অন্যায়ের, এত বড় অন্যায় ঘটছে সমাজে, তার প্রতিবাদ না করে ক্ষমতায় গিয়ে তোমরা শুধু তাই ক্ষমতায় যায় কেন? শুধু নিজেদের ভোগ বিলাসের জন্য। বামপন্থীরা যদি আজকে এই অবস্থান নেয়, তাহলে তো সেটা খুবই দুঃখজনক পরিস্থিতি। অন্তত কেরালার সরকার বিধানসভায় অন্তত প্রস্তাব একটা পাশ করেছে, চূড়ান্তভাবে আন্দোলনে নামবে না এটা মানে আমরা নিশ্চিত, কিন্তু অন্তত মানুষকে এইটুকু মানে একটা নিয়েছে, অবস্থানটা পরিষ্কার করেছে যে আমরা সর্বদলীয় প্রস্তাব নিয়েছে যে আমরা চাই না এসআইআর। পশ্চিমবঙ্গ সরকার সেটাও করলো না, অথচ এর আগে কিন্তু তারা এনআরসি এর সময় করেছিল, আজকে কিন্তু তারা সেটা করলো না। সেটুকু তো দরকার ছিল। আপনি সিপিএম পলিট ব্যুরোর সিদ্ধান্ত হচ্ছে যে, আপনি যদি ওদের স্টেটমেন্ট দেখেন, ওদের ওয়েবসাইটে গেলেই পাবেন, সেখানে বলছে যে এসআইআর ইজ নাথিং বাট এনআরসি, উই শুড অপোজ ইট। এটার বিরোধিতা আমাদের করা উচিত, কারণ হচ্ছে এসআইআর হচ্ছে এনআরসি। অথচ আপনি পশ্চিমবাংলায় দেখুন, এখানে সেলিম অমুক তমুক কত পলিট ব্যুরো বড় বড় নেতারা রয়েছে, তাদের অবস্থানটা দেখুন। তারা আজকে মিটিং করতে যাচ্ছে যে কিভাবে এসআইআর ঠিক মতোভাবে করে দেওয়া যাবে। এই যে অসততা নিজের পার্টি দলের সঙ্গে, জনসাধারণের সঙ্গে, এইটা তো খুব মারাত্মক। কাজে শূন্য তো এমনি হয়নি, এই মানুষ কি এই এত নয়, মানুষ কিন্তু এই দ্বিচারিতাগুলো, এই মিথ্যাচারগুলো মানুষ কিন্তু বোঝে। এই মানুষ যদি রাস্তায় নামে তাহলে কিন্তু সম্ভব, এই সবটাকেই আটকে দেওয়া সম্ভব। আপনি পরিসংখ্যান যদি দেখেন, আপনি 2-3% মানুষ যদি রাস্তায় নামে প্রতিবাদে, তাহলেই কিন্তু এগুলো সব আটকে দিতে পারে। মমতা ব্যানার্জি পারত, যদি তার সেই দম থাকতো সে পারত, যদি তার সেই নৈতিকতা থাকতো সে পারত। সে মুখে যা বলেছিল যে আমি হতে দেব না ইত্যাদি, তার যদি মানে এতটুকু রাজনৈতিক সদিচ্ছা থাকতে পারত, এমনকি যদি বামেরাও চাইতো, সেই সাহস এবং রাজনৈতিক সদিচ্ছা এবং সেই দৃঢ়তা যদি থাকতো, বামেরাও পারত। 2-3% মানুষকে রাস্তায় নেমে যদি তারা সত্যিকারের একটা প্রতিরোধ করতো, মানুষ কিন্তু রাস্তায় নামতো। আজকে গোটা পৃথিবীর আপনি যদি ছবি দেখেন, নেপাল বলুন, বাংলাদেশ বলুন, শ্রীলঙ্কা বলুন, আরও বিভিন্ন রাজ্যে দেশে যেগুলো হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু এইটা সম্ভব ছিল। একটা উপযুক্ত লিডারশিপ,
একটা মানে যদি মানুষ স্বপ্নটাকে যদি দেখাতে পারে সেটা কিন্তু সম্ভব ছিল আজকে, কিন্তু আমরা সেই জায়গা থেকে আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। ওই এনআরসিসি এর মতো বা পাঞ্জাবের কৃষক সংগ্রামের মতো সাধারণ মানুষের উপরে আমাদের ভরসা রাখা ছাড়া কোনো রাস্তা নেই। তারপরে যদি সাধারণ মানুষের আন্দোলনে রাজনৈতিক দলগুলো যদি এসে ধরে, সেক্ষেত্রে যে দল ধরবে, যেমন সিঙ্গুর নন্দীগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ মানুষ আন্দোলন করেছে, ছোট ছোট সংগঠনগুলো আন্দোলন করেছে, পরে বড় পার্টি এসে সেগুলোকে ধরেছে। কিন্তু এইটাও সেই রাস্তা, সেই চেষ্টাটা আমাদের চালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে এত কোনো অপশন নেই। এই যে শান্তনু ঠাকুররা যে কথাটা বলছে যে একজনও মতুয়ার নাম যদি বাদ যায় আমি তো এসে নাগরিকত্ব দেব, নাম তুলে দেবো, ডাহা মিথ্যে কথা বলছে, খুব বিপজ্জনক কথা, মিথ্যা শুধু নয়, খুব বিপজ্জনক। তেমন সিএ যেটা সিএ 2019 এবং পরে যে আরেকটা নোটিফিকেশান হয়েছে 24 সালে, যে মুসলমান বাদ দিয়ে বাকি যে ধর্মের মানুষ যারা অন্য রাষ্ট্র থেকে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। সিএ ফর্মে প্রথমেই আপনাকে ডিক্লারেশন দিতে হবে, আপনাকে আবেদন করলে যে আমি অমুক দেশে, মানে ভারত বাদ দিয়ে, হয় বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশের নাগরিক, কি আমি বার্মান থেকে এসেছি বার্মান নাগরিক, কি ভুটান থেকে এসেছি ভুটানের নাগরিক, কি ইত্যাদি। প্রথম ডিক্লারেশন যে আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি ভারতের নাগরিক নই, এইটা বলার সঙ্গে সঙ্গে আপনার যাবতীয় অধিকার কিন্তু আপনি ছেড়ে দিলেন। এই যে বিপদ, আপনি নিজেকে প্রথমেই ভারতীয় নয় বলে বেনাগরিক করে দিলেন, আপনার নাগরিকত্ব নিজে আপনি সারেন্ডার করলেন। এই ফাঁদটা কিন্তু সিএএ একটা ফাঁদ, বিজেপি আরএসএসের একটা ফাঁদ, শান্তনুবাবুর একটা ফাঁদ পাচ্ছে মতুয়াদের জন্য, যে এরা এই সিএ ফর্ম ফিল আপ করলে কিন্তু মানে হাজার হাজার লক্ষ লক্ষ মতুয়া মানে এখান থেকে যারাই হোক তারা কিন্তু তাদের কিন্তু নিজেদের সর্বনাশ করবে, কারণ তাদের নাগরিকত্ব থাকবে না। কারণ এটা ঠিক যে 71 সালের পরে বেশি ওদিক থেকে এসেছে, তার আগেও এসেছে, কিন্তু 71 সালের পরে এসেছে, মানে তখন বাংলাদেশ হওয়ার পরে যে কারণেই হোক তারা এসেছে। এবং শুধু মতুয়া নয়, মানে অনেক নিম্ন বর্গের এবং মানুষ সেই সময় মানে বা নিম্ন বর্ণের মানুষ সেই সময় যে কারণে হোক এসেছে, এই তাদের সবার কাছে কিন্তু এদের একটা বড় অংশ কিন্তু নাগরিকত্ব পায়নি। যে ন্যাচারালাইজেশনের মধ্যে দিয়েও যেটা পাওয়ার কথা ছিল, যে ভারতবর্ষের সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী, সেটা তারা পায়নি। যে এবং এই 2003-এর আইন নিয়ে এই মতুয়ারা এবং তাদের একটা অংশ কিন্তু সেই 2003 থেকেই কিন্তু আন্দোলন করেছে। কোনো রাজনৈতিক দল বা কোনো বড় সামাজিক সংগঠন কেউই কিন্তু তাদের পক্ষে দাঁড়িয়ে কিন্তু আন্দোলন করেনি। ওরা কিন্তু নিজেদের বিপদটা বুঝেছিল। এই নেতাদের পেছনেই তারা ঘুরে কিন্তু নিজেদেরও সর্বনাশ করেছিল, সত্যিকারের বড় আন্দোলন তৈরি করতে পারেনি। তো আজকে কিন্তু এই বিপদটা 2003-এর আইনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং সিএতে যদি আবেদন করে একেবারে সঙ্গে সঙ্গে নিজেদের হাঁড়ি কাটে গলিয়ে দেওয়া, আমার বিশ্বাস করি এবং আমি বলতেও চাই, আবেদনও করতে চাই, এই ফাঁদে কেউ পা দেবে না। কেউ, কোনো মতুয়া, কোনো ভারতবাসী, কোনো বাংলার অধিবাসী, কোনো দলিত যেই হোক, যার বর্ণতা যাই হোক, কেউ যেন সিএতে আবেদন করে নিজেকে বিপদাপন্ন না করে। কারণ অন্যদের সঙ্গে মিলেমিশে লড়াই করেই একমাত্র যদি এখানে রোখা যাবে। সিএতে আবেদন করে মানে হচ্ছে আরও বিপদের মধ্যে, একবারে নিজে থেকে স্বীকার করে নিয়ে বিপদটাকে, তাহলে অন্তত না হলেও লড়াইয়ের অন্তত একটা জায়গা থাকবে। কিন্তু এখানে কিন্তু লড়াইয়ের কোনো জায়গা থাকবে না, আপনি নিজেই বলে দিচ্ছেন। কাজে এই শান্তনু ঠাকুরদের যে রাজনীতি, বা এই যে এরা বলছে না যে আমরা এতগুলো সিএ ক্যাম্প করব, এইসব করব, এইটা এর মধ্যে দিয়ে কিন্তু ওরা ওই সিএটাকেও, এই এসআইআরের মধ্যে দিয়ে সিএটাও ওরা কিন্তু গেলাতে চাইছে। এই যে আমরা যেটা বলছি না যে বিপুল সংখ্যক বেনাগরিক হবে, তার প্রমাণ হচ্ছে এই সিএ ক্যাম্প। বিজেপি খুব ভালো করে জানে, আরএসএস খুব ভালো করে জানে বিপুল সংখ্যক বেনাগরিক হবে। এই যে শুভেন্দু বলছে 1 কোটি, অমুক বলছে 2 কোটি, কেউ বলছে 4 কোটি, এটা যে নাম কাটা যাবে, বেনাগরিক হবে, এটা তো অনিবার্য। এই এসআইআরটা যে কাগজ ডকুমেন্ট চেয়েছে, এটাই তার একেবারে অনিবার্য পরিণতি। কারণ সমাজের নিম্নবর্গের বা নিম্নবর্ণের মানুষের কাছে এই কাগজ নেই, মানুষের সোসাইটিটা এই জায়গায় আসেনি। নাহলে এই জায়গায় যদি আসতো তাহলে 80 কোটি মানুষকে 2 টাকা কেজি চাল দিয়ে খাওয়াতে হতো না। যদি সমাজের যদি এই জায়গায় থাকতো, এই যে 2 টাকার মোদি যে বক্তৃতা দেয় যে 80 কোটি লোককে আমি 2 টাকা ধরে চাল দিই, তাহলে দিতে হতো না, এই ডোলের উপর মানুষকে বাঁচতে হতো না। এই 1000 টাকা করে ডোল দিয়ে মহিলাদেরকে ভোট নেওয়ার জন্য তাদের কাছে ভিক্ষা চাইতে হতো না। সমাজের এই জায়গাটাই আসলে রয়েছে, এই জায়গা বাস্তবতাটা এটা। মানুষের কাজ নেই, মানুষের হাতে টাকা নেই, কেনার ক্ষমতা নেই,
এই অর্থনীতিটাকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে ডোল দিয়ে আর তারা অর্থনীতিটাকে টিকিয়ে রাখতে চাইছে। মানুষকে পেটে ভাতে ওই 2 টাকার চাল দিয়ে তাকে শ্রমিকে যাতে অন্তত সিস্টেমটাকে, কারখানাগুলো চালাতে তো হবে, সেটাকে চালাতে চাইছে। আজকে 12 ঘন্টা মানে যে আপনার মজুরির সময়, যে ওই ওয়ার্ক আওয়ার, ডেইলি ওয়ার্ক আওয়ার, সেটাকে 12 ঘন্টা করে দিয়েছে। পৃথিবীর বহু উন্নত দেশে এখন সেটা 8 ঘন্টা থেকে 6 ঘন্টায় যাচ্ছে, আর আমাদের দেশে সেটাকে করছে 6 ঘন্টা থেকে 12 ঘন্টা। এই যে পশ্চাৎমুখী পদক্ষেপ প্রত্যেকটা ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, কি রাজনৈতিক ক্ষেত্রে, কি সমস্ত ক্ষেত্রে এই যে পশ্চাৎমুখী পদক্ষেপ আমরা নোটবন্দির সময় দেখেছি। এখন নোটবন্দি, এখন এটাকে কেউ একজন সংজ্ঞা দিয়েছে এটা ভোটবন্দি। সত্যি সত্যি তাই, একেবারে গোটা এই 140-50 কোটি মানুষকেই নতুন করে ভোটের জন্য আবেদন করতে হয়েছে, নিজেদের পছন্দ মতো ভোটার বেছে নেওয়া। যে দরিদ্র, দলিত, আদিবাসী, মুসলমান, মহিলা ভোটারকে বাদ দিয়ে নিজেদের পছন্দের মতো ছাঁকনি করে একটা অংশের ভোটার, যারা উচ্চ বর্ণ, যাদের হচ্ছে যে তারা পিতৃত্ব মানে কি বলবো শব্দটা, যাদের প্যাট্রিয়ার্কি, যাদের মানে হচ্ছে দর্শন, এবং যারা বর্ণ হিন্দু, তারা এই সমাজে তাদের যে রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় আরএসএসে, সেইটাই এটা আসলে মানে নিতে চাইছে। যার বলি কিন্তু মতুয়ারা বা নিম্নবর্ণের মানুষ কিন্তু হবে, শুধু মুসলমানরা নয়, মুসলমানরা হবে, মানে মহিলারা হবে, এই নিম্ন বর্ণের যে দলিতরা রয়েছে সেটা মতুয়া হতে পারে, অন্য হতে পারে, এবং আদিবাসীরা হবে। দেখুন এখানে দেখবেন ছত্তিশগড় আছে, এই 12টা রাজ্যের মধ্যে ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ রয়েছে। এই যে রাজ্যগুলো, এই বিশেষ করে ছত্তিশগড়ে এখন একটা বিরাট সংখ্যক এই আদিবাসী এলাকা, যেগুলোকে এতদিন ওরা ঢুকতে পারতো না, বস্তা আর এসব এলাকায়, জগদলপুর, মানে আরও যেসব এলাকাগুলোতে, সেই বিস্তীর্ণ এলাকা এরা মাওবাদীদেরকে হত্যা করে, বহু আদিবাসীকে হত্যা করে তারা সেই জায়গাগুলো ভারত এখন নিয়ন্ত্রণে নিয়েছে। এইগুলোতে প্রচুর মানে খনিজ সম্পদ রয়েছে, যেটা বলছিলাম মানে একটা ক্রিটিক্যাল মিনারেল মিশন করেছে। আপনি দেখবেন একটা অদ্ভুত তথ্য, সেটা হচ্ছে যে ওই যে একটা এলিট বাহিনী, সামরিক বাহিনী, যেটা ওই আধা সামরিক বাহিনী, ওই এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজি বলে একটা বাহিনী আছে, যারা ভিআইপিদের, প্রধানমন্ত্রী অমুক তমুক, তাদেরকে যারা গার্ড দিত। এই এনএসজি এখন মহারাষ্ট্রের গড়চিরোলি এলাকায়, যেখানে নতুন করে যেসব খনি, যেগুলো মাওবাদীদের নিয়ন্ত্রণে ছিল, যেসব এলাকাগুলো, সেগুলো মাওবাদীদের থেকে নিয়ে এরা বড় বড় কোম্পানিগুলোকে তারা এখন বিলি বন্টন করছে। এই যে এলিট সেকশন যারা এনএসজি, তারা এখন ওইখানে পাহারা দিচ্ছে। এটা খুব রহস্য। মানে সাংবাদিকরা অনুসন্ধান করে দেখিয়েছে যে এই যে এনএসজিকে এরা কাদের নিরাপত্তা দিচ্ছে? এদের নিরাপত্তা দিচ্ছে যে এই যে বিদেশি বড় বড় কোম্পানির বড় বড় টপ এক্সিকিউটিভ, তাদের বড় বড় মানে বিজ্ঞানী যারা, মানে ভূবিজ্ঞানী যারা, এবং তাদের মানে সরকারের বড় আমলা, এবং তাদের কোটি কোটি টাকার মেশিনপত্র যারা এই খনিজ সম্পদ তুলবে, সেইগুলো এখন গড়চিরোলি এলাকায় বিভিন্ন যে আদিবাসী গেছে, মালকানগিরি থেকে গড়চিরোলি বলুন, ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় ওরা যাচ্ছে, এই এনএসজি দিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে। এই যে পরিস্থিতির এই যে বদলগুলো, এইগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মানে দেখার আছে, যে মানে জায়গাগুলো। কাজেই মানে গোটা যে জায়গাটা আপনি বলছিলাম, যেটা আপনি বলছিলেন যেটা এনআরসি তো বলে, এবং এই যে ছত্তিশগড়ে এসআইআর তো হবে, ছত্তিশগড়ে বিপুল সংখ্যক আদিবাসীদের ভোটাধিকার থাকবে না, কারণ ওদের কোনো কাগজ নেই। আদিবাসীরা কাগজপত্রকে কোনোদিন গুরুত্বই দেন। আদিবাসীর সংস্কৃতির আপনি যদি মানে দেখবেন, ওরা এগুলো সম্পর্কে চিরকালেই ওরা উদাসীন। ওরা জানে যে জঙ্গল আমার, এই জঙ্গল তারা রক্ষণাবেক্ষণ করে, জঙ্গল থেকে ওরা খাবার বলুন বা যাবতীয় কিছু আহরণ করে। কাজে এই ডকুমেন্ট, প্রথমত শিক্ষার হার খুব কম, সেই সব যদি দেখেন, তারা কোথা থেকে এইসব কাগজ দেবে? এই যে জন্মের প্রমাণপত্র, আদিবাসীদের জন্মের প্রমাণপত্রের কথাটাই ওদের কাছে হাস্যকর। তাহলে কোথা থেকে তারা এসব দেবে? কাজে এই আদিবাসীরা একটা বিপুল পরিমাণে কিন্তু তারা বেনাগরিক হবে, এবং ওই খনিতে গিয়ে তারা সস্তা শ্রমিক হবে। এটা কিন্তু একেবারেই মানে অনিবার্য। দেখুন মানে এই যে বলে না, মানে আইন হচ্ছে সবার উপরে ইত্যাদি, সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলেছে 12 নম্বর ডকুমেন্ট হিসেবে অ্যাড করতে, কিন্তু সেইটা কিন্তু এরা কিন্তু লঙ্ঘন করলো,
এবং সুপ্রিম কোর্ট ভালো করেই জানে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বললো আমাদের নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, মানুষকেও আস্থা রাখতে হবে। আস্থাটা কি রাখলো? যদি আধার যদি এটাকে স্বীকৃতি দিত, তাহলে কিন্তু যে ষড়যন্ত্র এরা করেছিল সেটা কিন্তু কার্যকরী করতে পারতো না, কারণ ভারতবর্ষে অন্তত 98% মানুষের কাছে আধার আছে, যেটা এই ভারত সরকারে দিয়েছে। যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড যারা এই নির্বাচন কমিশন দিয়েছে তারা সেটাকে মানবে না। সেগুলোকে যদি মানতো তাহলে কিন্তু অন্তত 98% মানুষের কাছে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এগুলো ছিল, তারা কিন্তু মানবে। এবং সুপ্রিম কোর্টের আদেশও তারা মানলো না, তারা কিন্তু একদমই নিজেদের জায়গায় তারা অনড় রইল। এবং যে দেখবেন ডকুমেন্টে মানে ওখানে যাই লেখা থাকুক, 12 নম্বর থাকুক আর যাই ধরে, এখানে পরিষ্কার লেখা রয়েছে, কালকের অর্ডারও রয়েছে যে সঙ্গে আপনি আধার দিতে পারেন, দিতে আপনাকে হবে, কিন্তু সঙ্গে ওই 11টার একটা কিছু আপনাকে দিতে হবে, একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে, যেখানে আপনার প্রমাণপত্র, আপনার পূর্বপুরুষের প্রমাণপত্র, আপনার উত্তরপুরুষের প্রমাণপত্র, আপনার এই 3 পুরুষ, এটা শুধু আমি দিলে হবে না, আমার বাবা মার, আমার সন্তান সন্ততি, এই পুরো লিগ্যাসিটা ওরা নেবে। এবং এই এনুমারেশন পত্রের মাধ্যমে তারা এই লিগ্যাসিটাকে ডেটাগুলো ওরা সংগ্রহ করছে। এটাই হচ্ছে এনআরসির একেবারে মানে সমস্ত কাজ এরা সেরে, এটাই ওরা হোম মিনিস্ট্রিকে দেবে এবং জনগণনার সময় সেগুলোকেই কার্যকরী করবে, ডিলিমিটেশনের মাধ্যমে সেটাকে সম্পূর্ণ করবে, করে 29-এ জমি ওরা দখল করবে। এটা পুঁজিপতিদের যে তাদের যে লাভের জায়গা, স্বার্থের জায়গা, সেটাকেও ওরা দেখবে। আরএসএসের যে তথাকথিত হিন্দু রাষ্ট্রের যে স্বপ্ন, সেই দিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা এর মাধ্যমে এগোবে। এটাই হচ্ছে সামগ্রিকভাবে এসআইআরের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি যেটাকেই বলেন।